পরিষ্কার ইংরেজিতে ভদ্রলোকটি জবাব দিল, ফিলিপাইন কন্টিনেন্টাল ট্রেডিং এজেন্সির বিজনেস রিপ্রেজেন্টেটিভ জেমস কার্টার। ম্যানিলার কন্টিনেন্টাল ট্রেডিং এজেন্সি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান প্রতিষ্ঠান। পুলিশ অফিসারটি স্বর কিঞ্চিত নরম করে বলল, কোথায় চলেছেন? এয়ারপোর্ট সুপারমার্কেটের বিজনেস ইন্টারন্যাশনাল অফিসে। ডোন্ট মাইন্ড, যেহেতু দায়িত্ব তাই আপনার ব্যাগটা আমার একবার দেখতে হবে। ব্যাগটি এগিয়ে দিয়ে ভদ্রলোক বলল, বেশ, দেখুন দেখুন। ব্যাগ খুলে দেখল ইলেকট্রনিক্স গুডসের লিটারেচার আর স্যাম্পলে ব্যাগ ভর্তি। এটা ওটা একটু নেড়েচেড়ে ব্যাগটি পুলিশ অফিসার ভদ্রলোকের হাতে দিয়ে দিল। এমন সময় আরেকটি জিপ এসে দাঁড়ালো। বিশাল বপু একজন অফিসার উকি দিল জিপ থেকে। জিজ্ঞাসা করল, কি ব্যাপার জেম? জেম নামক পুলিশ অফিসারটি বুটের গোড়ালি ঠুকে কড়া একটি স্যালুট দিয়ে বলল, কন্টিনেন্টাল ট্রেডিং এর প্রতিনিধি যাচ্ছে সুপারমার্কেটের বিজনেস ইন্টারন্যাশনাল অফিসে। একটু থামল, আবার বলল, চেক করেছি, ছেড়ে দেব? মাথা খারাপ হয়েছে? চাকুরি খোয়াবে? কন্ট্রোল রুমে পৌঁছে দাও। ছাড়া না ছাড়া তারাই বিচার করবে। জিপটি চলে গেল। জিমি ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, চলুন মশাই, আপনাকে কন্ট্রোল রুমে দিয়ে আসি। জিপে উঠতে উঠতে ভদ্রলোকটি বলল, কিছু ঘটেছে বলে মনে হচ্ছে। কি ব্যাপার মিস্টার জিম? জিম বিরক্তির স্বরে বলল, ওই কি যেন আহমাদ মুসা শহরে ঢুকেছে, তাই সতর্কতা। দেখুন মিস্টার কার্টার, বড় সুখে আছেন আপনারা বিজনেস নিয়ে। আর ভদ্রলোক মিস্টার কার্টার কথার মাঝখান থেকে বলে উঠল, বিজনেস ভালো লাগে আপনার? লাগতেই হবে, চাকুরে নিকুচি করি। ইম্পোর্ট লাইসেন্স করেছি কয়েকটা, কিন্তু ওর ভালো মন্দ প্যাঁচ পুঁচ তেমন বুঝি না। আসুন না একদিন বিজনেস ইন্টারন্যাশনালে, আপনাদের জন্যই তো আমরা রয়েছি। ঠিক বলেছেন, যেতেই হবে একদিন, কাগজপত্র সব নিয়ে যাব। মিস্টার কার্টার একটু চিন্তা করে বলল, দেখুন মিস্টার জিম, কি বিপদে পড়লাম। আমাকে আবার ফিরতে হবে সে হোয়াইট রোডে। হোয়াইট রোডে কেন? পাওয়ার হাউজের পিছনে আমার বাসা। রাত 10টার মধ্যে না হলে ভীষণ অসুবিধা হবে বাসায়। মশাই, কন্ট্রোল রুমে গেলে তো ছাড়বেই না আজ রাতে আর। ভীষণ কড়াকড়ি। কি যেন খবর এসেছে, তারপর থেকে কর্তারা আহার নিদ্রা করেননি। কে কে যেন এসেছে আরও, এয়ারপোর্টের রেস্টরুমে বসে শুধু সলা পরামর্শ করে যাচ্ছেন। তাহলে? জিম একটু চিন্তা করে বলল, উপায় একটি করা যায়। সামনের মোড়ে আপনাকে নামিয়ে দিচ্ছি, ওখান থেকে গলিপথ ধরে লেক সার্কাসের ভিতর দিয়ে পাওয়ার হাউজের পিছনে গিয়ে উঠতে পারবেন। ও মিস্টার জিম, চিরকৃতজ্ঞ থাকবে এর জন্য আমি। মোড়ের উপর গাড়ি এসে পড়ল। থামল গাড়ি। মিস্টার কার্টার নেমে পড়ল গাড়ি থেকে। গাড়ি থেকে মিস্টার জিম বলল, আবার দেখা হবে মিস্টার কার্টার, বলে সে গাড়ি ছেড়ে দিল। মোড়ে মার্কোস রোড থেকে দুটি রাস্তা দুদিকে পেরিয়ে গেছে, একটি পূর্ব দিকে, অন্যটিকে পশ্চিম দিকে। পশ্চিমের রাস্তা ধরে পশ্চিম দিকে এগিয়ে চলল মিস্টার কার্টার। মিনিট 7 চলার পর একটি রাস্তা পেল। রাস্তাটি লেক সার্কাস থেকে বেরিয়ে দক্ষিণ দিকে লেক সার্কাসের অভ্যন্তরে চলে গেছে। এই রাস্তা দিয়ে লেক সার্কাসে প্রবেশ করবে কিনা ভাবছিল মিস্টার কার্টার। এমন সময় একজন লোককে সে পেয়ে গেল। লোকটি লেক সার্কাসের দিক থেকে আসছিল। মিস্টার কার্টার তাকে জিজ্ঞেস করল, এই রাস্তা দিয়ে কি হোয়াইট রোডে পৌঁছতে পারি? লোকটি হাসূচক জবাব দিয়ে চলে গেল। মিস্টার কার্টার ওই রাস্তা দিয়ে লেক সার্কাসে প্রবেশ করল। রাস্তাটির আবার অনেক শাখা প্রশাখা। প্রায় মিনিট 15 চলার পর ঠিক চলেছে কিনা সন্দেহ হল মিস্টার কার্টারের। সামনে আবার রাস্তাটি দুভাগে বিভক্ত হয়ে চলে গেছে দুদিকে। থমকে দাঁড়ালো মিস্টার কার্টার। জনমানবহীন পথ, পাশে একটি বিরাট অট্টালিকা। গানের মিষ্টি সুর ভেসে আসছে। মিস্টার কার্টার উপরের দিকে চাইল। দোতলার উন্মুক্ত জানালা দিয়ে শোনা যাচ্ছে গান। পরিচিত সুর। উৎকর্ণ হল মিস্টার কার্টার। সুর স্পষ্ট হল, আলাবি বালপকির গান। অভিজাত খ্রিস্টান এলাকার এই বাড়ি থেকে আলাবি বালপকির আরবি গান শুনে স্তম্ভিত হল মিস্টার কার্টার। আলাবি বালপকির গান 16 দ্বীপপুঞ্জের মুসলমানদের প্রিয় গান। পল্লী সঙ্গীতের এই আলাবি বালপকিকে সেখানে আরবি সৈয়দ আল ফকিহ বলে মনে করা হয়। ইনি মিন্দানাও ও 16 দ্বীপপুঞ্জের
বিখ্যাত সপ্ত ভ্রাতাদের একজন। সোলোর করিম আল মাখতুমের কিছু পরে সৈয়দ আল ফকিহ সোলো দ্বীপপুঞ্জে এসেছিলেন। এই সপ্ত ভ্রাতা অর্থাৎ এই 7 জন অলি আল্লাহই আরব ভূমি থেকে ইসলামের আলো সোলো ও মিন্দানা দ্বীপপুঞ্জে ছড়িয়েছিলেন। প্রায় সহস্র বছর ধরে আলাবি বাল্পকির গান সোলোর গ্রাম গ্রামান্তরে গীত হয়ে আসছে। কাছে কোথাও থেকে পেটা ঘড়ির আওয়াজ এলো, ঢং ঢং। রাত 10টা বেজে গেল। মিস্টার কার্টার এবার নিজের ঘড়ির দিকে চাইল। তারপর সক্রিয় হয়ে উঠল সে গিয়ে বাড়িটির দরজায় নক করল। 1 বার, 2 বার, 3 বার। সিঁড়িতে কারো নেমে আসার শব্দ পাওয়া গেল। কট করে সুইচ টেপার শব্দ হলো ভিতরে। দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে এক যুবতী, দেশীয় মেয়ে, দীর্ঘ কালো চুল, গলার দুপাশ দিয়ে বুক বেয়ে কটিদেশ পর্যন্ত নেমে এসেছে। চোখ মুখ দিয়ে বুদ্ধি যেন ঠিকরে পড়ছে। তার সাথে মিশেছে লাবণ্য। এক কথায় অপরূপ মেয়েটি। তার স্নিগ্ধ সৌন্দর্য চোখ ধাঁধিয়ে দেয় না, কিন্তু আপনার করে কাছে টেনে নেয়। মেয়েটি স্পষ্ট কুণ্ঠাহীন কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? আমি একজন বিদেশি, পথ হারিয়েছি। কোথা থেকে আসছেন? ম্যানিলা থেকে। যাবেন কোথায়? হোয়াইট রোডে। হোয়াইট রোডে? তাহলে এ পথে এসেছেন কেন? পার্ক রোড ধরে যাওয়া উচিত ছিল আপনার। মিস্টার কার্টার কিছু বলল না। মেয়েটি আবার বলল, অনেক গলি কুচো ঘুরে আপনাকে যেতে হবে হোয়াইট রোডে। থামল একটু, বলল আবার, আপনি ভিতরে একটু বসুন, আমি সংক্ষিপ্ত স্কেচ করে দিচ্ছি। বলে মেয়েটি ভিতরে সরে দাঁড়ালো। মিস্টার কার্টার গিয়ে বসল সোফাটায়। মেয়েটি সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। কক্ষটি বসার ঘর, সারিবদ্ধ সোফা সেটে সাজানো। কক্ষের দেয়ালে মিন্দা নামের কয়েকটি ল্যান্ডস্কেপ। মাঝখানে বড় একটি যিশুর মূর্তি, রৌপ্যের ফ্রেমে বাঁধানো। যিশুর কয়েকটি বাণীও আছে টাঙ্গানো। মেয়েটি ফিরে এলো, স্কেচ করা একটি কাগজ তুলে দিল মিস্টার কার্টারের হাতে। মিস্টার কার্টার একবার ভালো করে চোখ বুলিয়ে ভাঁজ করে পকেটে রেখে দিল। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে মেয়েটিকে বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? নিশ্চয় করতে পারেন। আমার ধারণা সত্য হলে আপনি খ্রিস্টান, কিন্তু আলাবি বাল্পকির গান আপনি জানলেন কি করে? এবং অমন ক্ষমতা দিয়ে সে গান আপনি গাইতে পারলেন কি করে? প্রশ্ন শুনে মেয়েটির চোখ মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। পরে চোখ খুলে ধীরে ধীরে মেয়েটি বলল, কেন জানবে না? কেন গাইতে পারবো না? আমি কি এই মাটির মেয়ে নই? আমার জিজ্ঞাসা হলো, আলাবি বাল্পকির মরমী সঙ্গীত সোলোর মুসলমানদের নিজস্ব সম্পদ। কোনো খ্রিস্টান এটা গাইবে, এটা অবিশ্বাস্য। বেদনার এক ছায়া খেলে গেল মেয়েটির মুখের উপর দিয়ে। তার ফুলের পাপড়ির মতো পাতলা ঠোঁট দুটি যেন কুঞ্চিত হয়ে পড়ল কিছুটা। নতমুখী সে। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, বিদেশি আপনি, আলাবি বাল্পকিকে চিনলেন কি করে? আর এখানকার মুসলমানদের একান্ত ঘরের এ কথা আপনি জানলেন কি করে? বিদেশিদের পক্ষে সব জানা কি একান্তই অসম্ভব? তাহলে কি আপনি মুসলমান? স্বীকার করছি। অপরাধ স্বীকারের মতো হলো কথাটা। মেয়েটির পাতলা ঠোঁটের উপর দিয়ে এক টুকরো হাসি খেলে গেল। মিন্দা নামে মুসলমান হওয়া অপরাধ নয়, তাহলে বলবেন? মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল। সে এক দৃষ্টিতে মিস্টার কার্টারের দিকে চেয়ে আছে, খুঁটে খুঁটে দেখছে তাকে। তারপর সে বাইরের দরজা বন্ধ করে দিয়ে মিস্টার কার্টারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনার সত্যিকার পরিচয় কি? আপনি আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, কারণ ম্যানিলা থেকে কোনো মুসলমান এইভাবে কাগান আসতে পারে না। আপনার মতো বুদ্ধিমান লোক ম্যানিলা থেকে এসে কাগান পথ ভুল করতে পারে না। মিস্টার কার্টার বিস্মিত দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে রইল। অদ্ভুত বিশ্লেষণ শক্তির মেয়েটির। সাধারণের তালিকায় এ মেয়ে পড়ে না। আমার পরিচয় পরে হবে। আপনার পরিচয়টা কি জানতে পারি? নিশ্চয়, ফিলিপাইন সিক্রেট সার্ভিসের একজন অপারেটর। আর আমি আহমাদ মুসা। মেয়েটি সামনে দাঁড়িয়েছিল। ভূত দেখার মতো অস্ফুট আর্তনাদ করে সে গিয়ে সামনের সোফায় বসল। দুহাতে মুখ ঢেকে বসে রইল বহুক্ষণ। ঘড়ির দিকে চেয়ে আহমাদ মুসা আঁতকে উঠল। রাত 11টা। দ্রুত বলল সে, আমি এখন কি যেতে পারি? আপনার প্রশ্নের জবাব নিলেন না? মুখ তুলে বলল মেয়েটি।
বিশ্বস্ত মুখ তার। আমি জবাব পেয়ে গেছি। কি জবাব পেয়েছেন? আলাবি বালপকির এক ভক্ত তার সমাজ থেকে দূরে সরে গিয়েও তাকে ভুলতে পারেনি। আহমাদ মুসার এই কথা মেয়েটির উপর যেন ভৌতিক্রিয়া করল। সে অস্থির কণ্ঠে বলে উঠল, না না, বালপকিকে নয়, আমার মাকে ভুলতে পারেনি, মায়ের মুখ ভুলতে পারিনি, মায়ের গান, মায়ের কাহিনী ভুলতে পারিনি আমি, বলে কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। রাজ্যের মমতা নেমে এসেছে আহমাদ মুসার চোখে। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত এই মেয়েটির দিকে সে চেয়ে আছে অনিমেষ চোখে। প্রকাশহীন এই বেদনায় যে মেয়েটি কতদিন থেকে নিষ্পিষ্ট হচ্ছে কে জানে। আজ প্রকাশের পথ পেয়ে প্রতিরোধের কৃত্রিম দুর্গ ভেঙে পড়েছে খান খান হয়ে। প্রলোভনে পড়ে, অবস্থার চাপে কিংবা বাধ্য হয়ে সত্যের আলো থেকে দূরে সরে গিয়ে কত তরুণ তরুণী এমনইভাবে অন্তর্বেদনায় জর্জরিত হচ্ছে, কে তার খোঁজ রাখে? ভাবতে গিয়ে আহমাদ মুসার চোখ অশ্রু সজল হয়ে উঠল। সে উঠে গিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, বোন, তোমাদের এই অবস্থার জন্য দায়ী আমাদের অধপতিত সমাজ, পথভ্রষ্ট ধর্মনেতা আর আহাম্মক রাষ্ট্রনেতারা। থামল আহমাদ মুসা। আবার বলল, আজ যে কত আনন্দিত আমি, আমাদের এক হারানো বোনকে আমরা ফিরে পেলাম। মেয়েটি তাড়াতাড়ি উঠে আহমাদ মুসার পায়ে সালাম করে উঠে দাঁড়াল। চোখ মুছে বলল, আমার আগের নাম সাবেরা, আমি এখন থেকে সাবেরা। বলতে বলতে কান্নায় তার কথা জড়িয়ে গেল আবার। আহমাদ মুসা বলল, সাবেরা বোন, আমাকে উঠতে হয়, আর দেরি করতে পারি না। আপনি হোয়াইট রোডে কেন যাবেন আমি জানি, কিন্তু আমি আপনাকে যেতে দেব না। ওই পাওয়ার হাউস আমি উড়িয়ে দিতে পারবো। না বোন, তা হয় না। তুমি আজ অশান্ত, কোনো অ্যাসাইনমেন্ট আমি তোমাকে দিতে পারি না আজ। কাগান শহরের সমস্ত শক্তি আজ আপনার জন্য অপেক্ষা করছে। সমগ্র ফিলিপাইন, শ্বেতাঙ্গ আর ইহুদিরা আজ কাগান শহরের দিকে চেয়ে আছে। সমগ্র কাগানে জাল পেতে রাখা হয়েছে আপনাকে ধরার জন্য। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না এখান থেকে। আহমাদ মুসা গম্ভীর কণ্ঠে বলল, আমি কে জানো? জানি, আমাদের নেতা। অতএব নেতার নির্দেশ অমান্য করো না। বলে আহমাদ মুসা দরজা খুলে বেরিয়ে এলো রাস্তায়। সাবেরা হাত দুটি উপরে তুললে বলল, প্রভু হে, আজ দীর্ঘ 14 বছর পর তোমাকে ডাকছি প্রভু। তুমি হতভাগা এ জাতির মহান নায়ককে হেফাজত করো প্রভু। হনহন করে এগিয়ে চলেছে আহমাদ মুসা। একবার হাত দিয়ে শোল্ডার হোলস্টারে সে তার প্রিয় রিভলভারটি দেখে নিল। সাবেরার স্কেচটি এমন নিখুঁত যে বেগ পেতে হচ্ছে না রাস্তা চিনে নিতে। মৃতপুরীর মতোই অলিগলি সব নীরব নির্জন। এই নীরবতার মাঝে আহমাদ মুসার স্টিল সোলের জুতা বিদঘুটে শব্দ তুলছে। আর বেশি দূরে নয়, স্কেচ অনুসারে শেষ লেনের শেষ মাথা প্রায় এসে গেছে। লেনটির মাথা জুড়ে পাওয়ার হাউস, 8 ফিটের মতো উঁচু দেয়াল। দেয়ালের উপর দিয়ে আবার তারকাটার জাল। তারকাটার জাল যে ইলেকট্রিফায়েড তা সহজে আঁচ করা যায়। দেয়ালের বাইরে দিয়েও সেন্ট্রি রয়েছে। আহমাদ মুসা লেনের মুখে অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে রইল। লেনের মুখ থেকে একজন সেন্ট্রিকে দেখা যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে চলে গেল। আর একজন সেন্ট্রিকেও দেখা গেল। সে রাস্তার মোড় পর্যন্ত এসে আবার পশ্চিম দিকে চলে গেল। আহমাদ মুসা বুঝল, নির্দিষ্ট নিয়মে এ পেট্রোল চলছে। যখন দক্ষিণের সেন্ট্রি মোড়ে আসবে, তখন এদিকে সেন্ট্রি চলে যাবে পশ্চিমে। আহমাদ মুসা লেনের দেয়ালের পাশে ব্যাগটি রেখে দিল। তারপর পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে তা থেকে কিঞ্চিত পরিমাণ তরল পদার্থ রুমালে ঢেলে নিল। দক্ষিণের সেন্ট্রিটি মোড়ের কাছে প্রায় এসে গেছে। আহমাদ মুসা রেডি হলো। ডান হাতে রুমাল। সেন্ট্রিটি মোড়ে এসে মুহূর্তকাল দাঁড়িয়ে আবার দক্ষিণ দিকে যাত্রা শুরু করল। আহমাদ মুসা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দ্রুত তার পিছু নিল। নাগালের মধ্যে আস্তে এসে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। বাম হাতে চেপে ধরল গলা, আর ডান হাতে ক্লোরোফর্ম ভেজানো রুমাল ঠেসে ধরল নাকে। অস্ফুটে কয়েকবার কোঁক কোঁক করে কয়েকটা হাত পা আছড়ে নিস্তেজ হয়ে পড়ল। আহমাদ মুসা দ্রুত তাকে লেনের অন্ধকারের কোণে টেনে নিয়ে এলো।
তারপর তার ইউনিফর্ম খুলে পরে নিল নিজে। ব্যাগ থেকে প্রয়োজনীয় কয়েকটা জিনিস পকেটে পুরল। এদিকে সেন্ট্রি মোড়ে এসে গেছে। আহমাদ মুসা অটোমেটিক রাইফেলটি কাঁধে ফেলে ক্যাপটি কপাল পর্যন্ত নামিয়ে পাওয়ার হাউসের দেয়ালের গা ঘেঁষে চলতে শুরু করল। দেয়ালটি দক্ষিণে এসে যেখানে শেষ হয়েছে সেখান থেকে পুনরায় তা বেঁকে অল্প একটু গিয়ে উঁচু বারান্দায় শেষ হয়েছে। বারান্দায় এসে মিশেছে হোয়াইট রোডও। বারান্দার সিঁড়ির নিচে দুই প্রান্তে অটোমেটিক কার্বাইন হাতে দুজন দাঁড়িয়ে আছে। দক্ষিণ দিকে হোয়াইট রোডের অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিছু দূরে দুটি জিপ দাঁড়িয়ে আছে। জিপের রং দেখে মনে হচ্ছে আর্মির। আহমাদ মুসা ফুলস্কেপ সাইজের একটি প্রিন্টেড কাগজ বের করে হাতে নিয়ে দ্রুত দৃঢ় পদক্ষেপে বারান্দার সিঁড়ির দিকে এগিয়ে চলল। মনে হচ্ছে যেন জরুরি কোনো কাগজ সে অফিসের ডিউটি অফিসারকে দিতে যাচ্ছে। অটোমেটিক কার্বাইন হাতে দাঁড়ানো পুলিশ দুজন তাকে দেখে নড়ে উঠল, কিন্তু আহমাদ মুসা কাগজটি উঁচু করে অফিসের দিকে ইঙ্গিত করে সিঁড়ি ভেঙে দ্রুত বারান্দা অতিক্রম করে অফিসে ঢুকে গেল। সে যে রুমে প্রবেশ করল তা একটি হলঘর। হলঘরে কোনো লোক নেই। হলঘরের পরেই আর একটি রুম, চেয়ার টেবিল পাতা। ডিউটি অফিসার চেয়ারে বসে ঢুলছিল। আহমাদ মুসা ঘরে প্রবেশ করেই দরজা বন্ধ করে দিল। শব্দ পেয়ে ডিউটি অফিসার একটু নড়ে চড়ে বসল। চোখ দুটিও তার খুলে গেল। উদ্যত রিভলভার হাতে একজন অপরিচিত পুলিশকে তার সামনে দাঁড়ানো দেখে সে হক চকিয়ে উঠল। বসে থেকে আপনা হতে একান্ত অনুগতের মতো হাত দুটি উপরে তুলল। আহমাদ মুসা বলল, হাত উপরে তোলা নয়, ইঞ্জিন রুমের চাবি দাও। কোনো চালাকি করো না, মাথার খুলি উড়িয়ে দেব। লোকটি কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে চাবি নিয়ে ফেলে দিল টেবিলের উপর। আহমাদ মুসা দ্রুত টেবিল থেকে চাবি কুড়িয়ে নিল। তারপর রিভলভার উঁচু করে চাপ দিল ট্রিগারে। একরাশ ধোঁয়া বেরিয়ে গেল নল দিয়ে। লোকটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল চেয়ারের উপর, তারপর চেয়ার থেকে মেঝেতে। আহমাদ মুসা দ্রুত চাবি নিয়ে ভিতরে ঢুকে গেল। ভেতরের উঠান বিভিন্ন বৈদ্যুতিক সাজ সরঞ্জামে ভর্তি। উত্তর পশ্চিম কোণে ইঞ্জিন কক্ষ। ভীষণ শব্দে ইঞ্জিন চলছে। আহমাদ মুসা দ্রুত সেদিকে অগ্রসর হল। ওদিক থেকে দুজন লোক অফিস ঘরের দিকে আসছিল। ওরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। পুলিশকে এভাবে দ্রুত ইঞ্জিন রুমের দিকে যেতে দেখে তারা বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, তবে ইঞ্জিন রুমটা একটু চেক করে আসি। তোমরা এখানে একটু দাঁড়াও। লোক দুজন আহমাদ মুসার ইংরেজি কথা শুনে মনে করল নিশ্চয় উপর থেকে পাঠানো হয়েছে। তারা আহমাদ মুসার নির্দেশ মতো ঠায় দাঁড়িয়ে রইল। আহমাদ মুসা দ্রুত গিয়ে ইঞ্জিন রুমে ঢুকে পড়ল। তারপর কাজে লেগে গেল সে। পকেট থেকে সে ডিম্বাকৃতি একটি বস্তু অতি সন্তর্পণে বের করে নিল। সৌদি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক ডিনামাইট এটি। এর জন্য পৃথক কোনো ফিউজের দরকার হয় না এবং আগুনেরও প্রয়োজন হয় না কোনো। এই ডিম্বাকৃতি ডিনামাইটের শীর্ষদেশে চ্যাপ্টা ধরনের সেফটি পিন রয়েছে। পিনটি খুলে নিলে এর ভিতরের ক্ষুদ্র অটোমেটিক রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটে যায় এবং তা থেকে উৎপাদিত তাপ ক্রমে ক্রমে এমন এক পয়েন্টে উন্নীত হয় যখন গোটা ডিনামাইটটি ফেটে পড়ে প্রচণ্ড বিস্ফোরণে। এর ধ্বংসকারী ক্ষমতা ভীষণ। প্রায় ৩০০ বর্গগজ পরিমিত স্থানের সব কিছুকে এটা ধুলায় পরিণত করতে পারে। আহমাদ মুসা সন্তর্পণে সেফটি পিন খুলে নিয়ে অতি সাবধানে তা রেখে দিল মূল ইঞ্জিনের অভ্যন্তরে নিভৃত এক কোণে। চট করে কারোরই তা নজরে পড়বে না। আহমাদ মুসা তাড়াতাড়ি ইঞ্জিন রুম থেকে বেরিয়ে এলো। গেটে তালা লাগিয়ে চাবি ছুঁড়ে ফেলে দিল পাশের স্তূপীকৃত লোহা লক্করের মধ্যে। নিরাপদে ডিনামাইটটি পাততে পেরে আনন্দে গুনগুনিয়ে উঠেছিল আহমাদ মুসার মন। কিন্তু গুনগুনানি তার থেমে গেল যখন দেখল যাদেরকে সে দাঁড়াতে বলে গিয়েছিল তারা সেখানেই নেই। ধক করে উঠল তার মন। ওদেরকে অমন করে মায়া দেখানো তার ঠিক হয়নি। শত্রুকে পিছনে ফেলে রেখে যাওয়াটা মারাত্মক ভুল হয়েছে তার। দ্রুত সে ডিউটি রুমের দিকে পা বাড়াল। ডিউটি অফিসার তেমনভাবে পড়ে আছে তার চেয়ারের পাশে, কিন্তু বাইরের দিকের যে দরজা আহমাদ মুসা বন্ধ করে দিয়েছিল তা খোলা।
তার বাম পাশের সংযোগ কক্ষের খোলা দরজা বন্ধ। সন্দেহের এক শীতল স্রোত বয়ে গেল তার দেহে। শিরশির করে উঠল তার মেরুদণ্ডদেশ। সে তাহলে ট্র্যাপে পড়েছে। বাইরের খোলা দরজার দিকে দ্রুত এগোলো সে, কিন্তু দরজায় পা দিয়ে দেখতে পেল কয়েকজন দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসছে, হাতে উদ্যত সাবমেশিন গান। রিভলভার এক্ষেত্রে অকেজো দেখে আহমাদ মুসা দ্রুত বাম হাত দিয়ে প্যান্টের বাম পকেট থেকে স্মোক বোম বের করে নিল। বিদ্যুৎ গতিতে তার বাম হাত উপরে উঠল, কিন্তু বোম ছুটতে পারল না। একেবারে পেছনে পদশব্দ শুনে সে তড়াক করে পেছনে ফিরল, কিন্তু দেরি হয়ে গেছে তখন। প্রচণ্ড এক আঘাত নেমে এলো তার মাথায়। জ্ঞান হারিয়ে আহমাদ মুসা লুটিয়ে পড়ল মেঝেতে। সবাই এসে ঘিরে ধরল তাকে। তাদের মধ্য থেকে লেফটেন্যান্টের প্রতি কাঁটা একজন অন্য একজনকে লক্ষ্য করে বলে উঠল, আলবার্ট, তুমি এখনই গিয়ে স্যারকে খবর দাও, জিপ নিয়ে যাও। কড়া একটা স্যালুট দিয়ে আলবার্ট নামক লোকটি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে দ্রুত জিপ লক্ষ্যে এগিয়ে গেল। হোয়াইট রোড পার হয়ে পার্ক রোড ধরে আলবার্টের গাড়ি পূর্ব দিকে দ্রুত এগিয়ে চলছিল। সামনে একটি কালভার্ট, সংকীর্ণ রাস্তা। সেখানে অনিচ্ছা সত্ত্বেও তাকে স্পিড কমাতে হলো। এ সময় সামনে থেকে একটি গাড়িকে সে তীর বেগে এগিয়ে আসতে দেখল। গাড়িটির বেপরোয়া গতি দেখে প্রমাদ গুনল আলবার্ট। কালভার্টের মুখে এসে আলবার্টের গাড়ি ডেড স্লো হয়ে গেল। সামনের গাড়িটি তখন কালভার্টে উঠে পড়েছে। আলবার্টের গাড়ি থেমে গেছে রাস্তার কুল ঘেঁষে। সামনের গাড়িটিও এসে দাঁড়ালো তার গাড়ির পাশে। কি ব্যাপার আলবার্ট, কোথায় চলেছ? জিপ থেকে মুখ বাড়িয়ে এক নারী কণ্ঠ জিজ্ঞাসা করল। স্যারকে খবর দিতে। কি খবর? ও, আপনি তো জানেন না, পাওয়ার হাউসে একজনকে আমরা ধরেছি। আলবার্টের মুখে বিজয়ের হাসি। স্যারকে আবার খবর দেয়া কেন? তোমাদের সব কাজে দীর্ঘসূত্রিতা। ওকে তো এখনই হাজির করতে হবে স্যারের কাছে। চলো, ওকে নিয়ে আসবো আমি। আলবার্ট ও মেয়েটি ফিরে এলো পাওয়ার হাউসে। গাড়ি থেকে নেমেই তরতর করে সিঁড়ি ভেঙে মেয়েটি উঠে গেল পাওয়ার হাউসের ডিউটি রুমের দিকে। আহমাদ মুসার জ্ঞান ফিরে আসেনি তখনও। তেমনইভাবে সবাই বসে আছে তাকে ঘিরে। মেয়েটিকে ঘরে ঢুকতে দেখে সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ায়। ফিলিপাইন সিক্রেট সার্ভিসের বাঘা এজেন্ট মিস হেনরিয়েটকে দেখে তারা খুশি হলো। ঘরে ঢুকে সকলের দিকে স্মিত হাসছে চেয়ে হেনরিয়েটা বলল, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কাহিনী আমরা পরে শুনব। একে বেঁধে তোমরা আমার জিপে তুলে দাও। এক্ষুনি একে হেডকোয়ার্টারে পৌঁছাতে হবে। অনেক কাজ আছে একে দিয়ে। লেফটেন্যান্টের ইঙ্গিতে দ্রুত আহমাদ মুসাকে হেনরিয়েটার জিপে তুলে দেয়া হলো। গাড়িতে উঠতে উঠতে হেনরিয়েটা বলল, তোমাদের এ বিজয়ে হেডকোয়ার্টার অপরিসীম খুশি হবে, কিন্তু দেখো, আনন্দ যেন তোমাদের দায়িত্ব পালনে শৈথিল্য না সৃষ্টি করে। তীর বেগে ছুটে চলল হেনরিয়েটার জিপ। হোয়াইট রোড, পার্ক রোড পার হয়ে মার্কোস অ্যাভিনিউ ধরে তা এগিয়ে চলল উত্তর দিকে। মার্কোস অ্যাভিনিউ ধরে কিছু দূর যাবার পর গাড়িটি বাম দিকে ঘুরে লেক সার্কাস রোড ধরে প্রায় মিনিট 3 চলার পর রাস্তা থেকে নেমে একটি অন্ধকার মতো জায়গায় দাঁড়িয়ে পড়ল। গাড়ি থামতেই হেনরিয়েটা লাফ দিয়ে পিছনের সিটে এলো। অন্ধকারের মধ্যে চাকু দিয়ে সে আহমাদ মুসার হাত ও পায়ের বাঁধন কেটে দিল। আহমাদ মুসা গাড়িতে ওঠার পরেই জ্ঞান ফিরে পেয়েছিল। মাথা তার খসে যাচ্ছে বেদনায়, গোটা গা ঝিমঝিম করছে। ভাবছিল সে মেয়েটি তাকে কোথায় নিয়ে চলেছে। বাঁধন কাটতে দেখে তার মনে একটি কথা ঝিলিক দিয়ে গেল। সে বলল, কে? সাবেরা? জি জনাব, আপনি জেগে উঠেছেন? কেমন বোধ করছেন এখন? সাবেরার প্রশ্নের দিকে কর্ণপাত না করে আহমাদ মুসা বলল, আমাকে কোথায় এনেছো সাবেরা? আমরা এখন লেক সার্কাস রোড রয়েছি। এখন সময়? আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বিস্ফোরণের এক বিরাট শব্দ শোনা গেল। গাড়িটিও কেঁপে উঠল সেই ধাক্কায়। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক বাতি নিভে গেল চারদিকের। সাবেরা খুশিতে আহমাদ মুসার দুটি হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, সফল মিশন আপনার। আহমাদ মুসা শান্ত স্বরে বলল, সবে কাজ শুরু, খুশি হবার সময় এখনো আসেনি সাবেরা। একটু থেমে আহমাদ মুসা আবার বলল, এখন সময় কত? 11:15। সাবেরা, গাড়ি চালিয়ে টার্মিনাল ভবনের দিকে চলো। কিন্তু আপনার ফার্স্ট এইড না করে কিছুতেই যাওয়া যাবে না।
এখনও রক্তক্ষরণ হচ্ছে। অবাধ্য হয়ে না সাবেরা, এয়ারপোর্ট সংলগ্ন মার্কোস অ্যাভিনিউয়ের ব্রিজ আমাদের এই মুহূর্তে দখল করতে হবে। আর কোনো কথা না বলে সাবেরা গিয়ে স্টিয়ারিং হুইলে বসল। গাড়িটি সবেমাত্র লেক সার্কাস রোডে উঠে চলতে শুরু করেছে। এমন সময় শহরের দক্ষিণাঞ্চল থেকে মেশিনগানের শব্দ ভেসে এলো। শুধু এক জায়গায় নয়, গোটা দক্ষিণ কাগান ট্যা ট্যা রব শব্দে মুখরিত হয়ে উঠেছে। প্রথমেই কথা বলল সাবেরা, বলল, এই অবস্থায় কি আমাদের যাওয়া উচিত হবে? ভয় পেও না সাবেরা, ওগুলো পিসিডার মেশিনগান। এতক্ষণ পাওয়ার হাউজের বিস্ফোরণের অপেক্ষা করছিল। এবার ওরা ঢুকে পড়েছে দক্ষিণের বিভিন্ন পথ দিয়ে। আমাদের গিয়ে ব্রিজ দখল করে শত্রুর সরবরাহ ও যোগাযোগের পথ বন্ধ করে দিতে হবে। সাবেরার মুখে ফুটে উঠল সুন্দর এক টুকরো হাসি। বলল, ভয় পাবো কেন জনাব? আপনার সাথে থেকে মৃত্যুবরণ করার দুর্লভ সৌভাগ্য লাভ করলে আমি ধন্য হব। এ মৃত্যু কামনার মধ্যে কোনো কৃতিত্ব নেই সাবেরা, বরং এটা এক ধরনের অপরাধ। শহীদ হবার আকাঙ্ক্ষাকে পোষণ করে না মানুষ? করে হয়তো, কিন্তু ওটা ভুল। শহীদ হলে বিজয় আসবে কার হাত দিয়ে? শহীদের আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে শত্রুর হাতে বিজয়ের পতাকা তুলে দেবার মতোই অপরাধ। সুতরাং আকাঙ্ক্ষা শহীদের নয়, গাজী হবার আকাঙ্ক্ষা পোষণ করতে হবে। গাজী হবার আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে যে মৃত্যু আসবে, সেটাই শহীদের মৃত্যু, সম্মানের মৃত্যু, গৌরবের মৃত্যু। মার্কোস অ্যাভিনিউ ধরে ঝড়ের মতো ছুটে চলছিল জিপ। দুজনেই নীরব। আহমাদ মুসা জিজ্ঞেস করল, তোমার জিপে কোনো অস্ত্র আছে সাবেরা? দুটো মেশিনগান আছে, আর আছে আধা ডজনের মতো হাত বোমা। কোথায় মেশিনগান? উপরে তাকিয়ে দেখুন। আহমাদ মুসা উপরে তাকিয়ে দেখল জিপের ছাদের সাথে টাঙ্গানো আছে দুটি মেশিনগান। জিপের ছাদের সাথে ওগুলো এমনইভাবে সেটে আছে যে হঠাৎ করে চোখেই পড়ছে না। মেশিনগান দুটো নামিয়ে নিতে নিতে আহমাদ মুসা বলল, মাইকেল অ্যাঞ্জেলা ও ডেভিড ইমরানকে তো তুমি চেনো। সোভিয়েটের পক্ষ থেকে এখানে কে এসেছে জানো? সোভিয়েত ইন্টেলিজেন্সের কমান্ডার অপারেটর ইয়াগোমোভিচ। আপো পর্বতে কমান্ডো হামলার পরিকল্পনা সম্পর্কে কি জানো? ওটা ইরগুনজাই লিওমি ও সোভিয়েত ইন্টেলিজেন্সের নিজস্ব অপারেশন। ফিলিপাইন ইন্টেলিজেন্স এখানে শুধু হোস্ট, এর ভূমিকা পালন করছে। অবশ্য লাভের সিংহভাগ ফিলিপাইনিদের বরাতেই আসবে। কেমন করে? মুসলমানদের উত্থান এভাবে রোধ করতে পারলেই কি মিন্দানয়ের খ্রিস্টান স্বার্থের জয় হবে? কমিউনিস্টরা চেষ্টা করবে না তাদের স্থান করে নিতে? এটা ক্লুক্লাক্স ক্লান এবং খ্রিস্টান মিশনারি কর্মকর্তারা বুঝে, কিন্তু অবস্থার চাপে পড়েছে তারা। রেডিয়েশন বম উদ্ধার করে পেন্টাগনকে ফেরত দিতে না পারলে বড় অসুবিধায় পড়তে হবে ক্লুক্লাক্স ক্লান ও মিশনারি কর্তৃপক্ষকে। রেডিয়েশন বম কেলেঙ্কারি প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে পেন্টাগন ও মার্কিন সরকার যন্ত্রে। সমগ্র শহর অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের আলো গিয়ে পড়েছে ব্রিজে। ব্রিজের উপর দুজন পুলিশ, দুজনের হাতেই সাবমেশিনগান। সাবমেশিনগান উঁচিয়ে দক্ষিণ দিকে চেয়ে তারা দাঁড়িয়ে আছে। সাবেরা জিজ্ঞেস করল, কি করব জনাব? আহমাদ মুসা বলল, জিপ কার, আরোহীরা কারা তা না জেনে ওরা গুলি করবে না। তাছাড়া অবস্থার আনুকূল্যটা আমাদের দিকেই রয়েছে। আমরা ওদের দেখতে পাচ্ছি, ওরা আমাদের দেখতে পাচ্ছে না। তুমি ওদের পাশে গিয়ে গাড়ি থামাও। আহমাদ মুসা মেশিনগান রেখে দিয়ে সাবেরার রিভলভারটি তুলে নিল। সাইলেন্সার লাগানোই আছে তাতে। গাড়ি ব্রিজের নিকটবর্তী হতে ওরা হাত তুলে গাড়ি থামাবার ইঙ্গিত করল। রাস্তার পূর্বধার দিয়ে গাড়ি চলছিল এবং ব্রিজের পূর্ব দিকের দেয়াল ঘেঁষে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। গাড়ি দাঁড়াতেই পুলিশ দুজনের একজন ছুটে এলো গাড়ির দিকে, কিন্তু 2-3 পা এগিয়ে সে অস্ফুট আর্তনাদ করে ঢলে পড়ল মাটিতে। পর মুহূর্তে দ্বিতীয় জনের উঁচিয়ে ধরা সঙ্গিন থেকে ছুটে এলো এক ঝাঁক গুলি, কিন্তু সাবেরা অদ্ভুত ক্ষিপ্রতার সাথে সামনে সরিয়ে নিয়েছিল গাড়ি। গুলির ঝাঁক গিয়ে ব্রিজের দেয়াল বিদ্ধ করল। এই অবসরে আহমাদ মুসার দ্বিতীয় গুলি নিঃশব্দে লক্ষ্যভেদ করল। দ্বিতীয়জনও মুখ থুবড়ে পড়ে গেল ব্রিজের কংক্রিটের মেঝের উপর। আহমাদ মুসা লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়ল। সাবেরাও নেমে পড়ল সেই সাথে। দুজনের হাতেই দুটি মেশিনগান।
দক্ষিণ কাগানে মেশিনগান ও হাতবোমা বিস্ফোরণের অবিরাম শব্দ রাতের কালো রূপকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ পেল আহমাদ মুসা। একটি নয়, একই সঙ্গে কয়েকটি ইঞ্জিন স্টার্ট নিল। আহমাদ মুসা সাবেরাকে ইঙ্গিত করে ব্রিজের দক্ষিণ প্রান্তে সরে এলো। বলল, হাত বোমা লাও সাবেরা, ট্রাকের বিরুদ্ধে মেশিনগান তেমন কাজে আসবে না। ব্রিজের উপর দ্রুত অগ্রসরমান পায়ের শব্দ পাওয়া গেল। সাবেরার মেশিনগান উঁচু হয়ে উঠল। আহমাদ মুসা বলল, করো কি সাবেরা, শত্রুর পায়ের শব্দ এটা নয়। মুহূর্তকাল পরে এসে হাজির হলো আবিদ। হাঁপাতে হাঁপাতে বলল, ইহুদি কমান্ডোরা ট্রাক বোঝাই হয়ে এদিকে আসছে, আর মাউন্টেন জেট তো রেডি হয়ে আছে, পালাবে না তো বড় ঘুঘুরা? উদ্বিগ্ন হবার কারণ নেই আবিদ, এতক্ষণে বিমান ক্ষেত্রে 3 ধারের বেড়া কাটা হয়ে গেছে। আবদুল্লাহ জাবেররা দেখো এসে পড়ল বলে। আহমাদ মুসার কথার রেস তখনও মিলিয়ে যায়নি। বিমান ক্ষেত্রের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে একই সঙ্গে গর্জে উঠল অর্ধশত মেশিনগান। ফুলঝুরির মতো বুলেটের বৃষ্টি নামল বিমান ক্ষেত্রে। আহমাদ মুসা বলল, সাবেরা, আবিদ, তোমরা এখানে বসো, ব্রিজ যেন কেউ পার হতে না পারে। স্মরণ রেখো, উত্তর ও দক্ষিণ কাগানের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে তোমাদের। বলে আহমাদ মুসা দ্রুত ব্রিজ পার হয়ে ছুটল টার্মিনাল ভবনের দিকে। মাঝপথে গিয়ে এসে দেখল যে ট্রাকগুলো আসছিল তা থেমে গেছে। ট্রাক থেকে জমাট অন্ধকারের মতো মানুষগুলো নেমে টার্মিনাল ভবনের দিকে ছুটছে। স্টেনগান ধরে রাখা আহমাদ মুসার হাত নিস্পৃশ করে উঠল, কিন্তু লোভ সম্বরণ করল সে। আহমাদ মুসা ওদের একজন হয়ে ওদের পিছু পিছু ছুটল। একদিকে অন্ধকার, অন্যদিকে তার দেহে এখনও ফিলিপাইন পুলিশের পোশাক, সুতরাং সুবিধা হলো তার। সকলের সাথে সেও গিয়ে দাঁড়ালো রেস্ট হাউজের দোরগোড়ায়। দরজার সামনে টেবিলে একটি মোমবাতি জ্বলছে। টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে মাইকেল অ্যাঞ্জেলো, ডেভিড ইমরান ও মিস্টার ইয়াগনোভিচ। কমান্ডারকে ফিরে যেতে দেখে ডেভিড ইমরান বলল, তোমরা তাহলে ফিরে এলে? কমান্ডোদের মধ্য থেকে তাদের নেতা এরিক স্যারন বলল, পিছন থেকে আক্রান্ত হয়ে আর সামনে এগোবার কোনো অর্থ হয় না স্যার। পিছনে ফিরেও লাভ নেই, প্রথম আঘাতেই বিমান ক্ষেত্রের প্রতিরক্ষা ভেঙে পড়েছে, বিশৃঙ্খল হয়ে পড়েছে সবাই। দেখো সবাই পালাচ্ছে, কিন্তু পালাবে কোন দিকে? ব্রিজও ওরা দখল করে আছে। তাহলে ফিলিস্তিনের পুনরাবৃত্তি আমরা এভাবে স্বীকার করে নেব? খেদের সঙ্গে বলল মাইকেল অ্যাঞ্জেলো। স্বীকার করব কেন? কিন্তু বর্তমান অবস্থায় কাগানের বিচ্ছিন্ন ও বিশৃঙ্খল শক্তিকে সংঘবদ্ধ করার কোনো উপায় কি আপনার কাছে আছে মিস্টার অ্যাঞ্জেলো? অ্যাঞ্জেলো নীরব, কোনো জবাব এলো না তার মুখে। ডেভিড ইমরানি এবার সখেদে বলে উঠল, ডিফেন্সিভ ভূমিকাটাই খারাপ। আহমাদ মুসা আপু পর্বতে ডিফেন্সিভ ভূমিকায় অবতীর্ণ হবে না বলে ছুটে এলো কাগানে। আমরা যদি তার ট্র্যাপে না পড়ে আমাদের পরিকল্পনা অনুযায়ী আপু পর্বতে আঘাত করতাম, তাহলে আহমাদ মুসাই ছুটে যেত আপু পর্বতে তার ডিফেন্সের জন্য। আহমাদ মুসা যে সুযোগ এখানে পেয়েছে, সে সুযোগ আমরাই সেখানে করে নিতে পারতাম। ডেভিড ইমরানের কণ্ঠে অনুশোচনার সুর। মেশিনগানের গুলি টার্মিনাল ভবনের গায়ে এসে লাগছে। একজন দৌড়ে এসে বলল, 3টি জেট নষ্ট হয়ে গেছে, পাখা ভেঙে গেছে ওগুলোর। অবশিষ্ট একটি বিমানকে পাইলট টার্মিনাল ভবনের ছাদে নিয়ে এসেছে। ডেভিড ইমরান বলল, কয়জন আর যাওয়া যাবে ওতে? অ্যাঞ্জেলো বলল, তাহলে সরে পড়ার সিদ্ধান্তই আমাদের নিতে হচ্ছে। অ্যাঞ্জেলোর কথা শুনে ইয়াগনোভিচের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। এতক্ষণে সে মুখ খুলল, বলল, টার্মিনাল ভবনকে কেন্দ্র করে আমরা যুদ্ধ চালাতে পারি, কিন্তু ফল কি তাতে? আমাদের প্রতিরোধ শক্তির 12 আনায় শেষ হয়ে গেছে, তার সাথে গেছে অস্ত্র, কিন্তু অস্ত্র যেটে ছিল তাও আনা সম্ভব হলো না। তাছাড়া মূল শক্তিকেন্দ্র দক্ষিণ কাগানের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। সুতরাং হিটলারই আত্মহত্যার পথ বেছে নিয়ে তো লাভ নেই মিস্টার অ্যাঞ্জেলো। টার্মিনালের উত্তর দিকে বিরাট বিস্ফোরণ ঘটল। পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরেছে। কমান্ডো নেতা এরিক স্যারন জুনিয়র বলল, আপনারা কয়েকজন বিমান নিয়ে সরে যান স্যার, আমরা গাড়ি নিয়ে ব্রিজ পেরোবার আরেকবার শেষ চেষ্টা করে দেখি। বলে সে কমান্ডোদের নির্দেশ দিল গাড়িতে ওঠার জন্য। একসঙ্গে
একটি বিদায়ী স্যালুট দিয়ে চলে গেল সবাই। মাইকেল অ্যাঞ্জেলা, ডেভিড ইমরান, ইয়াকনোভিচ ও পুলিশ প্রধান কিউই রেস্ট হাউস থেকে বেরিয়ে টার্মিনালের ছাদে ওঠার সিনের দিকে ছুটল। আহমাদ মুসা পিছু নিল তাদের।